ইংরেজি দ্বিতীয় পত্রের মডিফায়ারের ক্লাসের দ্বিতীয় অংশে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো পূর্ববর্তী ক্লাসে প্রি মডিফায়ারের অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা শেষ হয়েছিল। আজকে আমরা আবার শুরু করছি ডিটারমাইনার দিয়ে। তো সেক্ষেত্রে প্রি মডিফায়ারের মধ্যে ডিটারমাইনার খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই ডিটারমাইনার থেকে অনেক ক্ষেত্রেই বা শূন্যস্থানের ক্ষেত্রে দেখা যায় যে একটা বা দুইটা শূন্যস্থান থাকতেই। তো সেক্ষেত্রে খুব কমন একটা জিনিস। এখন অধিকাংশ শিক্ষার্থীদের যেটা ঝামেলা সেটা হচ্ছে ডিটারমাইনার কী এবং কোনগুলো সেটাই বুঝতে পারা একটু কষ্ট হয়ে যায়, এবং তারা না বুঝেই যাচ্ছে তাই লেখার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এটা আগে ডিটারমাইনার কি সেটা জানতে পারলে মোটামুটি উত্তরটা করা একেবারেই সহজ হয়ে যায়। তো আমরা দেখি ডিটারমাইনার কি। তো ডিটারমাইনার সংজ্ঞাটা মুখস্থ করার তেমন একটা প্রয়োজন নেই, তবু বলে দিচ্ছি একবার। যে সকল শব্দসমূহ নাউনকে নির্দিষ্ট করে দেয় সেগুলোকে ডিটারমাইনার বলে। এবার ডিটারমাইনার 5 প্রকার, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে ডিটারমাইনার 5 প্রকার কী কী? এক হচ্ছে আর্টিকেল এএনডি, 2 নিউমেরালস বা সংখ্যাবাচক শব্দ, যেমন 1 2 3 সাম মেনি ফিউ ইত্যাদি ইত্যাদি। আবার কোয়ান্টিফায়ার্স আর মাচ এবং লিটল, তারপর সাম। এবার একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে দুটার মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে। একটু বিষয় বলি, পরীক্ষার প্রশ্নে সাধারণত একটা শব্দ ব্র্যাকেটে লেখা থাকে QUANTIFIER, কোয়ান্টিফায়ার, অর্থাৎ এখানে কোয়ান্টিফায়ারই লেখা থাকে, এই নিউমেরালস লেখা থাকে না। সেক্ষেত্রে পরীক্ষার কোয়েশ্চেনে শুধুমাত্র কোয়ান্টিফায়ার থাকবে এই দুইটার জন্য। সেক্ষেত্রে দেখতে হবে নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ, আর যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে হচ্ছে পরিমাণবাচক শব্দ বসাতে হবে। সেক্ষেত্রে একটু বিষয় খেয়াল করতে হবে, সাম শব্দটা কাউন্টেবল ও আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য বা বসতে পারে। তবে একটু খেয়াল রাখতে হবে মেনি বসে কাউন্টেবলে আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে। আবার লিটল বসে কাউন্টেবলের পূর্বে, আর ফিউ বসে কাউন্টেবলের পূর্বে, লিটল বসে পরিমাণবাচকের পূর্বে। এরপরে থাকতেছে 4 নাম্বার পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভগুলো মোটামুটি সহজ, যেমন মাই, হিজ, আওয়ার, হার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবার আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ এর বাংলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে নির্দেশক সর্বনাম। এক্ষেত্রে হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, তারপর হচ্ছে সাচ ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে একটু শর্টকাট রুলস আছে এখানে, সেটা হচ্ছে এরকম: দিস এবং দ্যাট থাকলে পরে নাউনটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা উল্টো আসতে পারি, যদি নাউনটা সিঙ্গুলার থাকে, প্রশ্নে দেয়া থাকে, তাহলে পূর্বের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে বলতে বসাতে হবে দিস বা দ্যাট। আর যদি নাউনটা প্লুরাল হয়, যেমনটা এখানে লেখা আছে, তো সেক্ষেত্রে লিখতে হবে দিস বা দোজ। আমরা একটা উদাহরণের দিকে দেখি, উই এক্সপেরিয়েন্স দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন এইখানে কিন্তু একটা ডিটারমাইনার লেখার কথা, অর্থাৎ প্রশ্নের নির্দেশনা থাকার কথা। যেহেতু এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম থাকে, তাহলে সোজা কথা আর্টিকেলের নিয়ম অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ক্রমবাচক সংখ্যা থাকলে তার পূর্বে দি লিখতে হয়। সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি লিখলাম। দ্বিতীয় উদাহরণ, টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ড্যাশ। এখানে ইউজ পজিটিভ লেখা আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এটার মধ্যে অধিকাংশ শিক্ষার্থীদের সমস্যা যে এখানে তারা কি হিজ লিখবে না হার লিখবে, নাকি আওয়ার লিখবে না ইউর লিখবে। এখানে বলে রাখি, অধিকাংশ ক্ষেত্রে যে প্রশ্নে যেই বাক্যটা দেওয়া থাকে সেখানে একটা ক্লু লেখা থাকে। যেমন এখানে এই বাক্যে কিন্তু ইউ লেখা আছে, অর্থাৎ ইউ লেখা আছে, তাহলে সেক্ষেত্রে এটা থেকে আসতে পারে অধিকাংশ ক্ষেত্রে। তবে তারপরেও সেন্টেন্সগুলো একটু পড়ে কনটেক্সটটা দেখে তারপর লিখতে হবে। তারপরেও যেটা বলা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে সেন্টেন্সে যেই সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সেই একটা ক্লু দেওয়া থাকবে। যেমন এখানে ইউ লেখা আছে, একটু খেয়াল করে দেখা যাবে ইউ হ্যাভ টু ডেভেলপ, তোমাকে উন্নত করতে হবে তোমার। তো সেক্ষেত্রে তোমার অর্থে এই ইউকে বোঝাচ্ছে। তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ যেহেতু বলা হচ্ছে, ইউ থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, যেমন হি থেকে হিজ, সি থেকে হার, দে থেকে দেয়ার ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা ডিটারমাইনার পেলাম 5 প্রকার: আর্টিকেল, সংখ্যাবাচক শব্দ, পরিমাণবাচক শব্দ, যেটা দুটো মিলিয়ে থাকবে, কোয়ান্টিফাই লেখা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই 5 প্রকার ডিটারমাইনার্স। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি। লেখা আছে ইউজ এ ডিটারমাইনার, ইউজ এ ডিটারমাইনার। তো সেক্ষেত্রে এখানে পরবর্তী শব্দটা হচ্ছে বোট, বোট শব্দটা হচ্ছে নৌকা। এখন প্রশ্ন হচ্ছে নৌকা কয়টা? নৌকা পৃথিবীতে অনেক। আমরা জানি কমন নাউনের পূর্বে সাধারণভাবে একটা বুঝালে, একটা বা একটা ব্যক্তি বা বস্তুকে বুঝালে অনেকের মধ্য থেকে তার পূর্বে এ বা এন বসে, সেজন্য এ বসছে, এখানে কিন্তু দি বসানো যাবে না। ঠিক একইভাবে এখানে রেইনি সিজন, এটা নির্দিষ্ট, রেইনি সিজন, সামার ইত্যাদি থাকলে তার পূর্বে দি বসে। এখন কিন্তু ডিটারমাইনার লিখতে বলছে, তা 5 ধরনের ডিটারমাইনার থেকে যে কোনো একটা লিখতে হবে, কিন্তু আমি জানি না কোনটা লিখবো। তাহলে আমরা এখানে শিওর হলাম যেহেতু সিজনের নাম লেখা আছে তার পূর্বে দি বসে। উই স, সাম অথবা মেনি ইউজ কোয়ান্টিফায়ার, যেটা আমি আগে বলেছি যে সাধারণত প্রশ্নে কোয়ান্টিফায়ার অথবা নিউমেরালস কিছু লেখা থাকে না, শুধু কোয়ান্টিফায়ার থাকে। যদি কোয়ান্টিফায়ার থাকে, কথাটা লেখা থাকে, তাহলে দেখতে হবে পরের নাউনটা কি প্লুরাল না সিঙ্গুলার।
অর্থাৎ কাউন্টেবল না আনকাউন্টেবল। তো সেক্ষেত্রে যদি আনকাউন্টেবল হয় তো সেক্ষেত্রে পরিমাণবাচক শব্দ, আর যদি কাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ। এখানে ট্রির সাথে একটা এস আছে, তাহলে প্লুরাল বা বহুবচন। তো সেক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ বহুবচন লেখা আছে, তো সেক্ষেত্রে আমি সাম লিখতে পারি, মেনি লিখতে পারি। এটা ডিপেন্ড করবে পরীক্ষার প্রশ্নের প্যাসেজের কনটেক্সটে। তৃতীয় উদাহরণ, শি গেভ মি ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার। এখানে কিন্তু আবারও কোয়ান্টিফায়ার লেখা আছে। এখন আমি জানি না যে কোয়ান্টিফায়ার কি সংখ্যাবাচক হবে নাকি পরিমাণবাচক হবে, তাহলে পরের শব্দটা দেখতে হবে, ওয়াটার। আচ্ছা, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা যেহেতু আনকাউন্টেবল নাউন পেয়েছি, তাহলে সেক্ষেত্রে ওরকম শব্দ ইউজ করতে হবে, পরিমাণবাচক শব্দ। এখন এখানে কিন্তু মেনি লিখতে পারবো না, আমরা কিন্তু এখানে ফিউ লিখতে পারবো না। পরিমাণ বোঝাতে লিটল বোঝায় অথবা সাম বোঝায়, যেটা আমি আগে বলছি সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর লেখা আছে প্রথমে ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ, ইংলিশ টিচার ইজ টকিং টু আস। এখন আজ আছে, আজ থাকার কারণে আমরা যেটা দেখতেছি আজ, আমি আগেই বলেছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন সেন্টেন্সে একটা ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু দেখা দেওয়া আছে আজ। তা আজের পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার, এই হচ্ছে আওয়ার। শেষটা আই নো দিস অথবা দ্যাট লেখা আছে, দি ইউজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নির্দেশক সর্বনাম, দিস বা দ্যাট, দিস বা দোজ। তাহলে আমরা আগেই বলেছি যদি সিঙ্গুলার থাকে তাহলে দিস বা দ্যাট, যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে দিস অর্থাৎ এই যে DHESE অথবা দোজ বসে প্লুরালের ক্ষেত্রে, এই প্লুরালের ক্ষেত্রে। আর যদি সিঙ্গুলার হয় তাহলে দিস বা দ্যাট। এখন প্যাসেজের কনটেক্সটে যে কোনো একটা লিখতে হবে। যেমন এখানে লেখা আই নো ড্যাশ প্লেস, তাহলে আমি এই জায়গাটা চিনি বা ওই জায়গাটা চিনি, তাহলে দিসও লেখা যেতে পারে, দো দ্যাটও লেখা যেতে পারে। এটা প্যাসেজের উপর ডিপেন্ড করে লিখতে হবে। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিফায়ার। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পূর্ববর্তী ক্লাসে যেগুলো হায়ার টু পুট অ্যান অ্যাডভার্ব, সেখানে বিস্তারিত আলোচনা আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, আপাতত কয়েকটা উদাহরণ দিচ্ছি। অফেন, জেনারেলি, নর্মালি। আর তারপর হচ্ছে ইন্টেন্সিফায়ার, এগুলো খুব বেশি আসে এবং একটা থাকবেই ইন্টেন্সিফায়ার থেকে। আমরা সরাসরি কয়েকটা উদাহরণ দেখি, এখান থেকে সরাসরি একটা লিখলেই উত্তরগুলো হয়ে যেতে পারে। ভেরি, এক্সট্রিমলি, সিভিয়ারলি, অ্যাকিউটলি, শার্পলি, এরপর হচ্ছে স্ট্রংলি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ জোর বোঝায়, তীব্রতা বোঝায়, এরকম শব্দই হচ্ছে ইন্টেন্সিফায়ার। আমরা উদাহরণগুলো দেখি। আই হ্যাভ ড্যাশ ইউজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো যখনই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বললা লেখা আছে, তো সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থেকে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অফেন লিখলাম। এখন কেউ বলবে না আমি অফেন লিখবো না, জেনারেলি লিখবো, নর্মালি লিখবো, ওকে, কোনো সমস্যা নেই হবে। তবে অবশ্যই প্যাসেজের সাথে মিল রেখে যাতে লেখা যায়। শিন, জেনারেলি, এখানে লেখা আছে ইউজ অ্যাডভার্ব এস প্রি মডিফায়ার। এখন আমি জানি না কি অ্যাডভার্ব ইউজ করতে হবে, যেহেতু মূল ভার্বের আগে কি পড়ে সেটা আমি জানি না। এই যে এখানে লেখা আছে মূল ভার্ব, তো সেক্ষেত্রে মূল ভার্বের আগে থাকলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লেখা যেতে পারে। তাহলে আমি বললাম সে সাধারণত যায়, এখন কেউ কেউ বলবে না সে হার্ডলি যায়, সে যায় না বললেই চলে, হতে পারে হার্ডলি, তবে এটা প্যাসেজের উপর ডিপেন্ড করবে, এই জন্য অর্থটা জানতে হবে প্যাসেজের। এরপর শি ইজ ভেরি আপসেট, সে খুব বেশি দুঃখ পেয়েছে। এখন ইন্টেন্সিফায়ার লেখা আছে, এখন আমি বলেছিলাম ইন্টেন্সিফায়ার এই কয়েকটা, ভেরি, এক্সট্রিমলি, সেভিয়ারলি, অ্যাকিউটলিতে। তাহলে এখানে ভেরি লেখা যেতে পারে, এক্সট্রিমলি লেখা যেতে পারে, সেভিয়ারলি লেখা যেতে পারে, তো যা ইচ্ছা তাই। আই এম এক্সট্রিমলি আপসেট, আবারও ইন্টেন্সিফায়ার লেখা আছে, এখানে সরি লেখা আছে। সরি শব্দটা থাকুক বা না আছে, এখানে দেয়াই আছে, তো সেক্ষেত্রে লিখেই রাখছি যে ইন্টেন্সিফায়ার, তো তীব্রতা বোঝাবে। এখন এখানে লিখলাম যে আই এম ভেরি সরি, লেখা হতে পারে, আই এম এক্সট্রিমলি সরি, এগুলো যে কোনো একটা লেখা যেতে পারে। এবার মোটামুটি প্রি মডিফায়ারগুলো শেষ হয়েছে, আমরা পোস্ট মডিফায়ার শুরু করব এবং এটা দিয়ে আমরা শেষ করব দ্বিতীয় অংশ। অ্যাপোজিটিভ, প্রথমে প্রদত্ত নাউনের অর্থকে বিশেষিত বা সংকুচিত, যেটা বলা হচ্ছে প্রথমে একটা নাউন দেওয়া থাকবে, এর অর্থকে বিশেষিত বা সংকুচিত বা প্রসারিত করতে ওই নাউনের পরে দুইটি কমা বা দুইটি হাইফেন দ্বারা বিচ্ছিন্ন নাউন ফ্রেজ, এটা খেয়াল রাখতে হবে, নাউন ফ্রেজ বলা হচ্ছে। শুধু অ্যাডজেক্টিভ, শুধু ভার্ব, শুধু আইএনজি ফর্ম এগুলো লিখলে হবে না, একটা নাউন ফ্রেজ লিখতে হবে, অর্থাৎ একটা ডিটারমাইনার প্লাস নাউন এরকম একটা লিখতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নাউন ফ্রেজ না লিখে হয় অ্যাডজেক্টিভ, নয়তো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো লিখে রাখলে কিন্তু উত্তর হয় না। এটা কি বলা হয় অ্যাপোজিটিভ। যেমন আমি ঢাকা সম্পর্কে বলতে চাই, ঢাকা না লিখে আমি এখানে কেনিয়াও লিখতে পারতাম। এখন কেনিয়া কারো কাছে অপরিচিত হতে পারে, তো সেক্ষেত্রে কেনিয়া জিনিসটা কি, যেমন অধিকাংশ ক্ষেত্রে আসে সক্রেটিস। এখন সক্রেটিসটা কে আমরা জানি, ফিলসফার। সেক্ষেত্রে এই যে ফিলোসফার লিখলাম, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর্টিকেল বা ডিটারমাইনারটা সহ যাতে নাউনটা বসে, তাহলে এটা নাউন ফ্রেজ হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার নাও আসতে পারে।
তো আমরা দেখি উদাহরণগুলো, ঢাকা দ্য ক্যাপিটাল সিটি ইজ গেটিং পলিউটেড। এখানে দ্য ক্যাপিটাল সিটি হচ্ছে ওই ঢাকার অতিরিক্ত সব মিনিং দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, এবং দুটো কমা দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এবার উদাহরণ দেখি টিউলিপ। তাহলে টিউলিপ এক ধরনের ফুল, এখানে লেখা আছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, অর্থাৎ টিউলিপ শব্দটাকে পোস্ট মডিফাই করতে হবে কোনো একটা অ্যাপোজিটিভ দিয়ে। তো সেক্ষেত্রে টিউলিপ হচ্ছে এক ধরনের ফুল, সেক্ষেত্রে আমরা লিখলাম ফ্লাওয়ার। এরপর হচ্ছে ইংলিশ। তো ইংলিশের পরে একটা দুটো কমা দিয়ে একটা লিখছে অ্যাপোজিটিভ লিখতে। তো ইংরেজি কি আন্তর্জাতিক একটা ভাষা? এখন কেউ বলবে না আমাদের মাতৃভাষা, হতে পারে আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আমি একটা লিখলাম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেটা ডিপেন্ড করবে পরীক্ষার প্রশ্নের উপর। তো আজকের জন্য দ্বিতীয় অংশের ক্লাস এখানেই সমাপ্তি। ধন্যবাদ।